নতুন করে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। পিএইচডি ফুটবলের পক্ষ থেকে আমি তুলসী। তোমরা সকলেই জানো যে আজকের গোয়া সুপার কাপে ফাইনাল আছে। এই সুপার কাপে পরস্পর মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন গোয়া এফসি ভার্সেস ইস্টবেঙ্গল এফসির মধ্যে। খেলা সন্ধ্যে 7:30টায় হতে চলেছে। এখন এই খেলার ঠিক পাক মুহূর্তে কি অবস্থায় আছে দুটো টিম, সেই সবটাই তোমাদের কাছে আমি তুলে ধরবো। তুলে ধরার আগে তোমাদের কাছে বরাবর যে কথাটা আমি বলে থাকি, যে পিএসটি চ্যানেলের বিষয়বস্তু তোমাদের যদি ভালো থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক ও শেয়ার করতে ভুলো না। চলো আমি মূল ভিডিওতে প্রবেশ করি। ইস্টবেঙ্গল একটা দারুণ শেপে আছে। ইস্টবেঙ্গল যেভাবে ফাইনালে পৌঁছেছে, বলে দেওয়া যায় প্রতিটি টিমকে খুব দাপটের সাথে পর্যদস্ত করেই ফাইনাল উঠেছে। টিমের মধ্যে যে একাগ্রতা, টিমের মধ্যে প্লেয়ারদের কমিটমেন্ট থাকে, এই সবটাই ইস্টবেঙ্গল টিমের মধ্যে আমরা প্রতিটি খেলায় দেখতে পেয়েছি। এবং আজকের ওই ইস্টবেঙ্গল ফাইনাল উঠেছে, সেখান দাঁড়িয়ে কলকাতা যে কোনো টিম এই জায়গায় থাকলে তারা ট্রফির গন্ধটা পায় এবং তারা শেষ পর্যন্ত ট্রফি নিয়ে তার তাঁবুতে ফেরে। সুতরাং ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এটা বলে দেওয়া যায়, যা অসুবিধে, যা বাধা, সব বাধাকে অতিক্রম করে ইস্টবেঙ্গল সেই টপিকে আজকে ঘরে তোলবার জন্য বদ্ধপরিকর। এখন সমস্যার মধ্যে যেটা প্রধানতম সমস্যা, সেটি আগে একটু বলি। যে ইস্টবেঙ্গলের হেড কোচ যে অস্কার ব্রুজন এই ম্যাচে ডাগ আউটে থাকতে পারছে না, এবং সেই ডাগ আউটে থাকতে পারছে না আমরা সবাই জানি। বিগত খেলায় যে অশোভন আচরণের জন্য মার্চিং অর্ডার দেয় রেফারি, তার জন্য অস্কার ব্রুজন আজকের ডাগ আউটে আমরা দেখতে পাবো না। এখন এই জায়গায় ফুটবল খেলা একটা অসুবিধে হয়, মূল কোচ তার একটা পরিকল্পনা থাকে, পরিকল্পনা তার সহকারী কোচ বিনোদ জর্জকে বলে দিয়েছে পরিকল্পনা কিভাবে বাস্তবায়িত করবে, পরিকল্পনাগুলোকে কি করে এক্সিকিউট করবে প্লেয়ারদের, এগুলো সব হচ্ছে ভিডিও অ্যানালিটিক্যালি সমস্ত মহড়া হয়, মহড়া চলে। সেই মহড়া নিশ্চয়ই অন্যান্য টিমের মতনও কোচও অস্কার ব্রুজন বিনোদ জর্জকে বলে দিয়েছে। তা সত্ত্বেও একটা ডাগ আউটে উপস্থিত থেকে সরাসরি খেলাটাকে দেখে যে ম্যাচ রিডিং বলে যে কথাটা থাকে, যে কোন জায়গায় আমি যা যা বলে দিয়েছি সেই অনুযায়ী প্লেয়াররা সেখানে পারফর্ম করছে না, কোথায় প্লেয়ারদের ত্রুটি, বা যে প্লেয়ারকে যে দায়িত্ব দেওয়া হয়ে থাকে সে দায়িত্ব সে সম্পূর্ণ করতে পারছে না, এই ম্যাচ রিডিং এর উপর নির্ভর করে পরবর্তী খালে যে কোন প্লেয়ারকে আমি রিজার্ভ বেঞ্চে নিয়ে চলে আসবো, আর রিজার্ভ বেঞ্চ থেকে কোন প্লেয়ারকে আমি আবার টিমের অন্তর্ভুক্ত করব। এই জায়গায় ক্ষেত্রে বলা যায় যে ইস্টবেঙ্গলের একটা অসুবিধের কারণ হলেও হতে পারে। কিন্তু তার সত্ত্বেও একথা বলা যায়, ইস্টবেঙ্গল প্রতিটি প্লেয়ার, যা পেস সাংবাদিকদেরও আমরা শুনেছি, যে প্রতিটি প্লেয়ারের মধ্যে নিজেরাই দায় দায়িত্ব তুলে নিয়েছে। বিশেষ করে বিদেশি প্লেয়াররা এবার যেভাবে ট্রফি খরার যে গন্ধ, যেখানে রশিদের মতন প্লেয়ার বলেছে আমরা শিল্ডে উঠে গিয়ে সেখানে ফাইনালে আমরা মোহনবাগানের কাছে পর্যদস্ত হয়েছে, হাতের মুঠোটিকে আমাদের শিল্ড চলে গেছে, এই জায়গা দ্বিতীয়বার ভুল করতে নারাজ। এবং মিগুয়েলও একই কথা বলছে, অর্থাৎ প্রতিটি প্লেয়ার তারা পাখির চোখ করেছে এই টুর্নামেন্টকে। কেননা এই টুর্নামেন্টে আমরা সবাই জানি, এবং অস্কার ব্রুজন প্লেয়ারদের মধ্যে যেটা মোটিভেশনে কাজ করিয়েছে, যে এই টুর্নামেন্ট জিততে পারলে ইস্টবেঙ্গল এএফসি অর্থাৎ এশিয়ান মঞ্চের আবির্ভাব হবে, এবং এশিয়ান মঞ্চের বিদেশি টিমের সঙ্গে ইস্টবেঙ্গল খেলার সুযোগ পাবে, এবং সেখানে একটা বড় কিছু করার মানসিকতা নিয়ে কর্মকর্তা, কোচ সবাই মিলে, যার জন্য এই টুর্নামেন্টটাকে খুব গুরুত্ব দিয়েছে। সুতরাং আজকের ইস্টবেঙ্গলে যে ফরমেশন থাকবে সেই ফরমেশন অনুযায়ী বলে দেওয়া যায়
যে ইস্টবেঙ্গলের দিকে পাল্লা ভারী। এখন সেই জায়গায় ইস্টবেঙ্গলের একাদশ কি হতে পারে সেটাই তোমাদের কাছে আলোচনা আগে তুলে ধরি। ইস্টবেঙ্গলের গোলকিপার ভালো পারফরমেন্স এখনো পর্যন্ত, সেই গোলকিপার তো চেঞ্জ করা কোনো প্রশ্নই নেই, সেই গিল থাকছে। দুটো সাইড ব্যাক, সবচেয়ে আশাপ্রদ যে খবর ইস্টবেঙ্গল শিবিরের মধ্যে যে জয়গুপ্ত পুরোপুরি সুস্থ হয়ে গেছে, যে গত খেলায় চিলুঙ্গাকে দিয়ে কাজ চালাতে হয়েছিল সেই দুশ্চিন্তা আজকের আর নেই ইস্টবেঙ্গল কোচের বিনোজয়। সুতরাং জয়গুপ্ত একাধারে থাকছে, একাধারে আনপ্যারালাল আনপ্রেডিক্টেবল যে প্লেয়ার এখন হয়ে গেছে, যেটা বারবার আমি বলছি, মোহাম্মদ রাকিবের খেলা আমাকে অভিভূত করে তুলেছে। যে একটা প্লেয়ার এই জায়গায় ইমপ্রুভমেন্ট হতে পারে এ আমার কল্পনার বাইরে। আমি আবার বলছি যে রাকিবের খেলা আমাকে মুগ্ধ করছে। যে জায়গায় গতবারে খেলা শেষ করেছিল সেই জায়গা থেকে রাকিব আজ নিজেকে কোন জায়গায় পৌঁছে নিয়ে গেছে। হ্যাটস অফ রাকিব এবং হ্যাটস অফ টোটাল ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ। তা দুই সাইড ব্যাক নিয়ে যে চিন্তা ছিল ইস্টবেঙ্গলের বিগত দিনে, সেই সাইড ব্যাকের আর চিন্তা করতে হচ্ছে না। দুটো সাইড ব্যাক দিয়ে ভারতবর্ষে যত বড়ই উইঙ্গার থাকুক, এখন অন্তত বলে দেওয়া যায় যে মুহুর্মুহু সেখান থেকে আক্রমণ তুলে এনে ডিফেন্সকে ভেদ করতে পারবে না। আর এরপর যেটা না বললেই নয়, যে ফুটবল খেলায় সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে একটা মস্ত বড় ভূমিকা থাকে। তাদের অ্যান্টিসিপেশনটা, তাদের কভারিংটা, বিশেষ করে হেডিং পাওয়া। এখন এই জায়গায় আনোয়ার আরো বেশি খোলস ছেড়ে বেরিয়ে আসতে পেরেছে শিবিলিকে পাশে পাওয়ার পর। দুজন অসাধারণ পারফরমেন্স করছে। সুতরাং ডিফেন্সের যে অর্গানাইজের যে ভূমিকা থাকে, সেই ডিফেন্স নিয়ে অন্তত চিন্তা করার জায়গা নেই। আর মাঝম্যাট হচ্ছে ইস্টবেঙ্গলের মাঝমাঠ এবছর ভারতবর্ষ অন্যান্য টিমের থেকে সবচেয়ে সেরা মাঝমাঠ গড়েছে, এটা বলাই যায়। বিশেষ করে রশিদ আর হচ্ছে মিগুয়েল যে দায়িত্ব, এবং কেশপো, সাউল কেশপো যে ভূমিকা, যেভাবে প্রতিটি বলের পেছন ধাওয়া, এবং একটা প্লেয়ার হচ্ছে ক্রিয়েটিভ ফুটবলার মিগুয়েল, তার পায়ে বল পড়লে অ্যাটাকিং তৈরি হচ্ছে, এবং কখন বলটা ছাড়বে। আমি দেখছিলাম আগের খেলায় যে অপোনেন্ট প্লেয়াররা ধরাশায়ী হয়ে যাচ্ছে, বুঝতে পারছে না, বলটাকে রিসাবলিং করছে, কখনো বলটাকে হোল্ড করে প্লেয়াররা জায়গা যতক্ষণ না নিচ্ছে ততক্ষণ নিজের পায়ে যে বলটা রাখা, অপোনেন্ট বলটা কাটতে পারছে না, এটা বল প্লেয়ার ছাড়া কোনোদিন সম্ভব না। এবং যাতে সেটা যে ব্রাজিলিয়ান, এটা প্রতিটি পরোক্ষে বুঝিয়ে দিয়ে যাচ্ছে। সুতরাং এই মিগুয়েল থাকলে, যদি মিগুয়েল সেই ফর্মের ধারে কাছে থাকে, তাহলে অন্যান্য টিমের অন্তত বলতে পারি যে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টারের মধ্যে ইস্টবেঙ্গল গোল তুলে নেবে, এবং এই মাঝমাঠ দাপট করলে অন্য টিমের সেই প্রেশার থাকে না। মাঝমাঠটাই ফুটবলের হচ্ছে আসল রাজা, এবং সেই জায়গায় এফসিকে অন্যান্য বারে যেভাবে ডোমিনেট করত, যতই তারা অসংখ্য ফুলজুরি পাস খেলুক, তাদের পাশের বৈচিত্র্য থাকতো, পাশের বৈচিত্র্যও আছে, কিন্তু এবারে ওই 90 মিনিট ধরে খালি পাস খেলে অপোনেন্টকে বেহাল করে ফেলবে, হাঁপিয়ে তুলবে, এরকম বিষয়টা ভাবার কোনো জায়গা নেই। এবারে হচ্ছে পাস, শুধু পাস, এই কাজ গোয়া সেইভাবে করে উঠতে পারবে না। ইস্টবেঙ্গলের সবচেয়ে যে বিষয়, যে গত ম্যাচে মহেশ এবং বিপিন যেভাবে উইংকে সচল রাখার দরকার ছিল, সেইটা তারা ব্যর্থ হয়েছে। আশা করব যে এবারে খেলায় ফাইনালে সেইভাবেই কোচ নির্দিষ্টকরণ করে দিয়েছে দুটি প্লেয়ার, তার দায়িত্ব কর্তব্য কি করতে হবে, কোথায় গিয়ে দাঁড়াতে হবে, সেট পিস মুভমেন্ট হলে সেট পিস মুভমেন্টে কীভাবে গোল তুলতে হবে, এই সবটাই আজকে খেলায় আমরা দেখতে পাবো। ইস্টবেঙ্গলের সমস্যার মধ্যে যেটা বলেছিলাম যে ডাগ আউটে থাকছেন না কোচ অস্কার বুজো, এটা যেমন একটা সমস্যা, সবচেয়ে যে সমস্যাটা বলতেই হবে, সেই সমস্যাটা যে পজিটিভ স্ট্রাইকারের অভাব হচ্ছে এখন। আমরা যদি এই টুর্নামেন্টেও দেখি, যে টুর্নামেন্টে সবসময় যে স্ট্রাইকিং ফোর্স থাকে, স্ট্রাইকিং এবিলিটিকে বেশি অন্তর্ভুক্ত করতে হয়, স্ট্রাইকিং এবিলিটি দিয়ে প্রতিটি খেলা স্ট্রাইকারকে গোল করতে হয়।
কিন্তু আমরা যদি একটু পরিসংখ্যান দিকে তাকাই, ইস্টবেঙ্গল দারুণ খেলছে, টিম ওয়ার্ক, টিম হিসেবে খেলছে, সবটাই মেনে নিয়েও বলছি যে প্রতিদিন তো সেই মাঝে মাঠের হাফ, বল প্লেয়ার, উইং প্লেয়ার তারা এসে গোল করবে এরকম হতে পারে না। তাহলে ফুটবল খেলার মধ্যে যে একটা স্ট্রাইকার নাইনের একটা যে বিশাল ভূমিকা রাখে, যে কিচ্ছু করলাম না, কিচ্ছু করব না, কিন্তু গোলের গন্ধ যখন পাবো ঠিক গোলের কাজটুকু আমি গোলটা করে দিয়ে চলে যাবো। এই জায়গায় ইস্টবেঙ্গল এখনো বলছি সবচেয়ে যদি দুর্বলতা জায়গা আছে সেটা হচ্ছে এইটা চিন্তার কারণ। কেন ইবুসুকির খেলা আমরা দেখছি এখনো পর্যন্ত সে দাগ কাটতে পারিনি। আগের খেলা 90 মিনিট ছিল, আমরা শিললেও দেখেছি। টোটালি এখনো পর্যন্ত যে খেলা হচ্ছে মাত্র একটা গোল করেছে পেনাল্টি থেকে, এবং হামিদ আহমেদের যে স্ট্রাইকারকে এনেছে সেও দেখছি পুরোপুরি সুস্থ থাকছে না, দুটো খেলার পর চোট লাগছে, এবং আজকেরও সে শুরু থেকে থাকছে না, এটা বলে দেওয়া যায়। তাহলে এই স্ট্রাইকিং জায়গাটাকে যদি ভরাট করতে হয় তাহলে কিন্তু ভারতীয় স্ট্রাইকার আমাদের যা ডিফেন্সিভ এবং হাফ যে ফরওয়ার্ড যেই থাকুক, যে বলটা সাপ্লাই লাইন যেহেতু ভালো, সাপ্লাই লাইন অহরহ বল সাপ্লাই দিয়ে যেতে পারবে, সেখানে দাঁড়িয়ে কেন ডেভিড বা তোমার তাদের রাখবে না, এইটা হচ্ছে প্রশ্ন। লাল্লিন ডিকাও আছে, এদেরকে ফার্স্ট টিমে রেখে করলে ইস্টবেঙ্গলের ভেস শক্তি অনেক উন্নত হবে। অপরদিকে পাঞ্জাব এফসি বলছি, মাফ করবে ভুল বললাম, পাঞ্জাব এফসি না, গোয়া এফসির বিদেশি যে মার্চিং অর্ডার পেয়েছে ভালো প্লেয়ার, তাকে আজ ওরা পাবে না, মিস করবে। এবং গোয়া এফসির যে ডিফেন্স, সেই ডিফেন্স তো এটুকুনি বলে দেয় যে পাঞ্জাব এফসির মতন ডিফেন্স না। পাঞ্জাব এফসি এই টুর্নামেন্টে বলেছিলাম আগের ভিডিওতে 270 মিনিট গোল খায়নি, অসাধারণ পারফরমেন্স করেছিল ডিফেন্স নিয়ে। সেই টিমকে 3 গোল মেরেছে ইস্টবেঙ্গল, কনসিড করেছে 3 গোল। সুতরাং পাঞ্জাব এফসিকে যদি ওই হেলায় উড়িয়ে দিতে পারে এই ডিফেন্স, এফসি গোয়ার ডিফেন্স সেই জায়গায় সেই তুলনায় খুব শক্ত পড়তো না। কিন্তু ওদের পাঞ্জাব এফসির যেমন খেলার বাঁধন, ধরে খেলা, গতির বিরুদ্ধে যে অসংখ্য পাস খেলে পেনিট্রেশন জোনে পৌঁছে গিয়ে যে কোনো কিছু করে দিতে পারে, সেটা এফসি গোয়ার অনেক বেশি। এই দিকটা ইস্টবেঙ্গলকে নজর দিতেই হবে নিশ্চয়ই। সেই জায়গা প্রতিটি প্লেয়ারকে আগের দিন সবটাই অস্কার ব্রুজন তার জর্জ দিনো জর্জকে বলে দিয়েছে, সেইভাবে সমস্ত মহড়া হয়েছে। এবং আজকের আমরা এইটুকুনি বলতে পারি যার যা খুব সুন্দর একটা ফুটবল আমরা দেখতে চলেছি। এই ফুটবলকে তোমরা দেখবে 7:30 থেকে আরম্ভ হচ্ছে, আমিও দেখব। আমরা আশা করব বাংলা টিম হিসেবে ইস্টবেঙ্গল সগৌরবে দাপটের সাথে, এখনো বাংলা ফুটবল পিছিয়ে পড়েনি, বাংলা ফুটবল সর্বাগ্রে এগিয়ে আছে, এটাকে প্রমাণ করার একটা তাগিদ আছে। অগণিত সমর্থকরা তাকিয়ে থাকবে টিভির পর্দায়, আমিও দেখব, আমিও উপভোগ করব, তোমরাও তার সাথে সাথে উপভোগ করো। ম্যাচ শেষ হওয়ার পর আবার ম্যাচের রিভিউ নিয়েও আমি আসবো। এখন এই খেলার বিষয়বস্তু তোমাদের কাছে রাখলাম। এখন এই বিষয়বস্তু তোমাদের যদি ভালো থাকে, যারা নতুন, যারা আমার সাথে যুক্ত হচ্ছে দেখছো, তাদেরকে বলবো যে এক্ষুনি তোমরা পাশে বেল আইকনটাকে আলতো ছোঁয়া দিয়ে দাও, তাহলে যখনই আমি এই ভারতীয় ফুটবল সংক্রান্ত এবং প্রিয় দল ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, বিশেষ করে কলকাতা ময়দানের যে 3টে প্রধান দল, তাদের খবর পেতে তোমাদের সাহায্য করবে। অল নোটিফিকেশন বেলটাকে যদি তোমরা পুশ করে রাখো, তাহলে আমি যখনই এই সমস্ত ভিডিওগুলো ছাড়বো তোমাদের কাছে সর্বাগ্রে পৌঁছে। তাহলে আজকে আমি আর দেরি করছি না, আমি এখানেই শেষ করলাম। তোমরা ভালো থাকো, নমস্কার।